ফেসবুকে এক ছেলের সাথে আমার পরিচয় হয়। সালটা ছিল 2024 সাল। তারপর জানতে পারলাম আমার গ্রামে নাকি তার নানা বাড়ি এবং তার মামা আর আমার আব্বু বন্ধু হয় এবং তাদের সবাইকেই আমি চিনি, কিন্তু তাকেই চিনতাম না। এইভাবে তার সাথে কথা হয়, এক পর্যায়ে আমাকে তার ভালো লাগে এবং সে আমার সাথে রিলেশন করতে চায়। কিন্তু আমার একটা সমস্যা, আমার এক চোখে একটু সমস্যা। তখন সেই কথা আমি তাকে জানাই। তখন সে বলে কোনো সমস্যা নেই, শুধু তার জন্য 2 বছর ওয়েট করতে হবে। আমিও বলেছি হ্যাঁ, আমি 2 বছর অপেক্ষা করতে পারবো, কারণ তখন সে ইঞ্জিনিয়ারিং পড়ছিল। তখন তো তার কোনো চাকরি নাই, তাই কোনো মা বাবাই চাইবে না এই অবস্থাতে বিয়ে দিতে। আমিও বলেছি যখন চাকরি হবে তখন সবাইকে জানিয়ে আমরা বিয়ে করে নিব। সেও রাজি হয়ে যায়। আমাদের রিলেশন শুরু হয়ে যায় 2024 সালে এপ্রিলের 27 তারিখে। এইভাবে আমরা রিলেশন কন্টিনিউ করতে থাকি। তারপর আমি ডাক্তার দেখাতে ঢাকা চলে যাই। 5 মাস ঢাকা থাকি, কিন্তু আমার নানু মারা যায় 2024 সালে সেপ্টেম্বরের 2 তারিখে। তখন আমি বাড়িতে আসি। তার সাথে আমার প্রথম দেখা হয় 2024 সালের সেপ্টেম্বরের 10 তারিখে। একটা পার্কে দেখা করতে যাই, কিন্তু ওখানে যাওয়ার পর দেখি আমার বড় ভাইও ওখানে আছে। তাই ওখানে বসে অনেক লুকোচুরি করি যাতে ধরা না পড়ে যাই, কিন্তু তারপরও ভাই আমাদের দেখে ফেলে। এরপর রাগারাগি হয়। তখন আমার ভাই তার সাথে আমাকে বিয়ে দিবে না। আমি বলি তার সাথে বিয়ে না দিলে আমি আত্মহত্যা করব। এইভাবে অনেক ভেঙে পড়ি, কান্নাকাটি করেছি। তারপর আমার বোনের হাজবেন্ড আমাকে সাপোর্ট করে। তখন তার সাথে সব শেয়ার করার পর সে বলেছে তার সাথে তোর বিয়ে দিব যদি সে রাজি থাকে। আমি বলেছি সে রাজি ছিল। তারপর সে আমার বোনের হাজবেন্ডকে বলে ভাইয়া চলেন আমরা কোর্ট ম্যারেজ করি। এই কথা শুধু আমরা 3 জনই জানবো, আর কেউ না। তখন তাকে বলা হয়েছে ভেবেচিন্তে কাজ করবা, কারণ বিয়ে একটি পবিত্র বাঁধন, এই নিয়ে খেলা করা যাবে না। তখন সে বলে আমি রাজি, যা হবার বিয়ের পর হবে। আমরা বিকেল বেলায় কোর্টে চলে যাই এবং উকিলের মাধ্যমে বিয়ে হয়। কাবিন হয়েছিল 3 লক্ষ টাকা। সে বলে পরিবার নিয়ে যখন আনতে যাব তখন না হয় আরো বাড়িয়ে বিয়ে করব। এইভাবে চলে যায় 7 মাস। তারপর শুরু হয় অবহেলা। সে আমাকে বলতো আমরা জামাই বউ, এখন আমরা রুম ডেট করি। তখন আমি না করি যে আমাদেরকে সবাই জানিয়ে আবার বিয়ে হোক, তারপর না হয় এইসব। তখন সে আমার সাথে অনেক খারাপ আচরণ করে। তার সাথে প্রতিদিন রাতে ভিডিও কলে কথা বলতে হবে, তা না হলে সে আমার সাথে কথা বলবে না। আমিও তখন ভাবি সে তো আমাকে বিয়ে করেছে, সে আমাকে ছেড়ে যাবার হলে তো আর কোর্ট ম্যারেজ করতো না। এই কথা ভেবে তার সাথে কোনো দিন আমি খারাপ আচরণ করি নাই, সম্মান দিয়ে কথা বলেছি। কিন্তু সে আমার সাথে খারাপ আচরণ করতো রুম ডেট না করলে। ও আমার সাথে এমন একটা কাজ করেছে যা আমি আজ পর্যন্ত কারোর সাথে বলিনি, আর এর জন্য মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। শুধু ভালোবাসা টিকিয়ে রাখতে তার সব কথা শুনতাম। তারপর আস্তে আস্তে আমার প্রতি তার অবহেলা শুরু হয়। কথা কম বলতো, নানা অজুহাত দেখাতো। চাকরি হয় না তাই নিয়ে টেনশন করতো, কিন্তু তারপরও আমি সব কিছু মেনে নিয়ে পাশে ছিলাম। তাকে সব সময় সাপোর্ট করতাম। তাকে ফোন দিলে পাওয়া যেত না, সারা দিন অনলাইনে থাকতো, কিন্তু আমার খোঁজ নিত না। এসব কিছু দেখেও আমি চুপ করে সহ্য করে যাই। এভাবে অনেক দিন যাওয়ার পর আবার মোটামুটি আমাদের সম্পর্ক ঠিক হয়। তারপর হঠাৎ করে একদিন সে বলে আমার সাথে দেখা করবে আমাদের বাড়ির সামনে এসে সন্ধ্যার পর। তখন রাত হয়ে গিয়েছিল, তাই আমি একা একটা মেয়ে যেতে চাইনি। বলেছিলাম আমি আমার আপুকে নিয়ে যাব, কিন্তু সে এতে রাগ করে। আমি কেন মানুষ নিয়ে যাব, একা কেন যাব না। এরপর রাগ করে না দেখা করেই চলে যায়। এরপরে শুরু হয় কঠিন অবহেলা। আমাকে পাত্তা দিত না। আমি SMS দিলে সিন করতো না, অফলাইনে চলে যেত। কল দিলে ধরতো না। পরে আস্তে আস্তে একদম কথা বলা বন্ধই হয়ে গেছে। আমি যদি কোনো নাম্বার দিয়ে কল দিতাম সাথে সাথে কেটে দিয়ে ব্লক করে দিত। যে নাম্বারটা দিয়েই কল দিতাম ওই নাম্বারটাই ব্লক করে দিত। আমাকে ফেসবুক থেকে, ইমো থেকে, সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আমাকে অবহেলা করা শুরু করে বলে তোর সাথে আমাকে মানায় না। তারপর আমি বাবার একমাত্র ছেলে, তাদের কথা না শুনে আমি তোকে বিয়ে করব না, তুই অন্য জায়গায় বিয়ে করে সংসার কর, আমাকে ভুলে যা। আমার এই কথা যখন আমার ফ্যামিলি জানলো সে আমাকে ছেড়ে চলে গেছে, তখন তারাও আমাকে অবহেলা শুরু করলো। অনেক কষ্ট দিয়ে কথা বলে, সবাই বলে তুই মরে যা, তোর জন্য আমাদের সম্মান চলে গেছে। তখন আমি বললাম আমার কাছে যে কোর্ট ম্যারেজের ডকুমেন্ট আছে সেইগুলো নিয়ে তোমরা কিছু একটা করো, কিন্তু আমার মা বাবা বলে দিয়েছে কিচ্ছু করবে না। আর আমি একাও যদি যাই তাও আমাকে মেরে ফেলবে তারা, মেনে না নিলে। তার বাসা আমার বাসা থেকে কাছেই, কিন্তু তারপরও আমি চুপ করে আছি, কারণ আমাকে সাপোর্ট করার মতো
কেউ নাই এবং সবাই অবহেলা করে, বাসা থেকে চলে যেতে বলে। আমি অনেক অসুস্থ, কিন্তু আমাকে ডাক্তার দেখাতে তাদের টাকা শেষ হবে বলে প্রতিদিন আমাকে অনেক কথা শোনায়। এইভাবেই পরিবারের বোঝা হয়ে বেঁচে আছি। আত্মহত্যা করতে পারিনি, কারণ ধর্মে যে নিষেধ আছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম। মেয়েটি আসলে নামটা বলতে মানা করেছে। সো এই স্টোরিটা পড়ে আসলে আমার খুব খারাপ লাগছে যে প্রথম ভুল পরিবারকে না জানিয়ে বিয়ে করা। যেই পরিবারে নিজের মূল্যটা এতটা ক্ষীণ, সেই পরিবারে অন্তত এই ধরনের কাজ করা চলে না। আর দ্বিতীয় ভুল, বোনের জামাইকে বিশ্বাস করা। আজকে বোনের জামাইও যদি সাপোর্ট করতো তাহলেও হয়তো বা কিছু একটা করতে পারতো, কারণ বিয়ের সময় তার বোনের জামাই ছিল। যেহেতু কোর্ট ম্যারেজ হয়েছে, এটা নিয়ে অনেক কিছুই করা যায়, কিন্তু তার পরিবার তার সাথে নেই। আর সবচেয়ে বড় ভুল যেটা, এমন একজনকে বিয়ে করা যে কিনা তাকে কখনো ভালোই বাসেনি। যদি ভালোবাসতো তাহলে কখনোই এরকম একটা অসহায় মেয়েকে ফালিয়ে যেত না। ছেলেটা এক ধরনের মেয়েটাকে ইউজ করছে। তো আমি বলবো, যারা মেয়েরা আছো তারা কখনোই নিজেকে ছোট ভাববা না বা কখনোই অবহেলিত ভাববা না। একটা ছেলের কাছে কখনোই নিজেকে একদম নর্মালভাবে তুলে ধরবা না। তার সামনে শক্ত হবা, কঠিন থাকবা, যেন সে চাইলেই তোমাকে ভাঙতে না পারে। তোমার মন যেটা না চাইবে সেটা আরেকজনের মন রক্ষার্থে কখনোই করবা না, তাহলে শেষমেশ এরকম পরিস্থিতিতে পড়তে হবে। আর একটা মেয়ের মান সম্মান সবকিছুর উপরে, সেটা হারিয়ে ফেললে পরিবারও অবহেলা করে। এই যে এই মেয়েটার বিয়ে করে তারপর স্বামীর কাছে গেছে, তাও দেখো পরিবার কতটা অবহেলা করছে। তাই কখনো পরিবারকে না জানিয়ে কিচ্ছু করবা না, বিশেষ করে নিজের জীবন নিয়ে কখনোই এরকম ডিসিশন নিবা না। আর এরকম অনেক মেয়েই আছে যে দুলাভাই সাক্ষী রেখে বিয়ে করে, কোর্ট ম্যারেজ করে। আমি এরকম অনেক স্টোরি পাই। তবে এটা আরেকটা কথা আমি বলবো, ওই যে দুলাভাই, সেটাও কিন্তু পরের ছেলে, নিজের ভাইও না, আপন কেউ না। সো তোমার কষ্টটা কেউ বুঝবে না তোমার আপন পরিবার ছাড়া। আমার তোমার জন্য একটাই অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো, যাতে করে পরিবারের অবহেলাও তোমার সহ্য করতে না হয়। আর আত্মহত্যা কখনোই কোনো প্রবলেমের সলিউশন হতে পারে না। তুমি মারা যাবা, তুমি বেঁচে থাকতেই তোমার প্রয়োজন কারো নেই। তুমি মারা গেলেও তোমার প্রয়োজন কারো হবে না। তুমি যদি বোঝাও এটা বা ভাবো এটা যে আমি মারা গেলে সব শেষ, সবাই কষ্ট পাবে, কখনোই না। তুমি বেঁচে আছো, তাতেই তোমাকে সবাই অবহেলা করছে। তুমি মারা গেলেও তোমাকে কেউ মনে করবে না। তাই নিজের জন্য বাঁচো এবং নিজের ভবিষ্যৎটাকে গোছাও। এখনো জীবনের অনেক পড়ে আছে, কিছুই হয়নি। স্টোরিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই, এবং এরকম শিক্ষণীয় গল্প পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।